সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখবার জন্য। দিল্লি উত্তাল হয়ে গেছে ককরোচ পার্টির আন্দোলনে। এই জেনজি গত ২ বছর আগে এই জুলাই মাসেই বাংলাদেশে এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে এক নতুন ইতিহাসের সূচনা করেছিল। একইভাবে দেখা যাচ্ছে যে বর্তমানে ভারতে ককরোচ পার্টি যাদেরকে একসময় মিম করতে দেখা গিয়েছে এবং যেটাকে আসলে এক ধরনের জোক হিসেবে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তারাই এখন আন্দোলন করে দিল্লির মসনদে স্থাপন ধরাচ্ছে। মূলত একটি জেনারেশন, ইয়াং জেনারেশন যেটা ভারতের, তারা আসলে যখন তাদের যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে যখন বঞ্চিত হচ্ছে, তখন মূলত তারা তাদের এই দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছে। এই আন্দোলন শুরুতে ছিল কেবলমাত্রই যে প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন, প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতার আন্দোলন। সেখান থেকে আন্দোলন কিন্তু এখন এক ধরনের রাজনৈতিক দাবিতে পরিণত হয়েছে। কেন এই রাজনৈতিক দাবিতে পরিণত হলো এই আন্দোলন? কেন তরুণরা এভাবে ক্ষোভে ফুঁসে উঠছে? আমরা যদি দেখি যে যেকোনো একটি রাষ্ট্রে যখন দুর্নীতি, অনিয়ম, অনাচার, অন্যায়, আইনের শাসন এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো যখন সংকুচিত হয়ে আসে, তখন কিন্তু আসলে সে দেশের তরুণরা প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসে। প্রথমত তারা কিন্তু আসলে রাজনৈতিক দাবিতে আসে না। তারা কিন্তু আসে তাদের যে অধিকার, সেই অধিকারের দাবিতে। কিন্তু পরবর্তীতে যখন আসলে তাদের সেই অধিকারের দাবিকে ক্ষমতাসীন দল তারা ঠিক সেভাবে মূল্যায়ন না করে, গুরুত্ব না দেয়, সংশোধন না করে নিজেদেরকে, তখন কিন্তু আসলে দেখা যায় যে সেখানে এক ধরনের রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়ার অবস্থা তৈরি হয়। ভারতেও ঠিক একই ঘটনাই ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রদেশ থেকে কৃষকরা পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনে যোগ দিচ্ছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রদেশ থেকে কৃষকরা তাদের গৃহপালিত পশু পাখি নিয়েও এই আন্দোলনে যোগ দিচ্ছে। আবার আমরা যদি দেখি ভারতের অত্যন্ত প্রভাবশালী বলিউড, সেই বলিউডের তারকারাও কিন্তু ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিচ্ছে। আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টিও ভারতের এই ককরোচ পার্টির ছাত্রদের আন্দোলনের সাথে সহমর্মিতা এবং যোগদান দুটোই করেছে। গতকাল ইন্দিরা গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতের ক্ষমতাসীন সরকার এবং তাদের পুলিশ জোরপূর্বক আটক করে এই আন্দোলনের মধ্য থেকে, যার ফলশ্রুতিতে আন্দোলন কিন্তু আরো বেশি বেগবান হয়ে পড়ে। কংগ্রেসের সমর্থনে আন্দোলন পুরোপুরি পেয়ে যায়। এই যে কংগ্রেসের মতো একটি দলের, যারা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম দলগুলোর একটি, সেই দলটির যখন সমর্থনে এই ককরোচ পার্টি পেয়ে যায় আন্দোলনে, তখন কিন্তু সে আন্দোলন আসলে অনেক বড় আকার ধারণ করে। পাশাপাশি ভারতের যে প্রভাবশালী বলিউড যে রয়েছে, সে বলিউডের তারকারা যখন এখানে একাগ্রতা প্রকাশ করে, তখন কিন্তু এই আন্দোলন সার্বজনীন রূপ পায়। বলিউডের তারকাদের কথাটা বারবার এজন্যই বলছি, কারণ যে তাদের যে ফ্যান বেস রয়েছে, তারা কিন্তু তখন এই আন্দোলনে এক ধরনের অনিচ্ছাকৃত ভাবেও জড়িয়ে পড়ে এবং তারা এই আন্দোলনের সপক্ষে কিন্তু তখন তারাও এগিয়ে আসে। ভারতে বিগত কয়েক বছর ধরেই কৃষকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। সেই অসন্তোষের প্রকাশের কৃষকরা আসলে সঠিক জায়গাটা পাচ্ছিল না, যদিও ছোটখাটো কিছু আন্দোলন হয়েছিল। কিন্তু বর্তমানে এই ককরোচ পার্টির যে আন্দোলনের ডাক যন্তর মন্তরে দিল্লির, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কৃষকরাও তাদের সাথে যোগ দিচ্ছে, বিভিন্ন প্রদেশ থেকে হেঁটে হেঁটে আসছে। যদিও ভারত সরকার বিভিন্ন রেল স্টেশন বন্ধ করে দিচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে ১৭টি রেল স্টেশন বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছে। তারপরও আসলে কিন্তু আন্দোলন কোনোভাবেই কমছে না, দমানো যাচ্ছে তো নাই, কমছে না, বরং বাড়ছে আরো আন্দোলনটা। কেন এই আন্দোলন এভাবে বাড়ছে? এর উত্তর যদি আমরা দেখতে যাই বা খুঁজতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বিজেপি সরকারের যে কট্টর নীতি, সেই কট্টর নীতি কিন্তু আসলে ভারতের জনগণ ভালোভাবে নেয়নি।
নরেন্দ্র মোদী তিনি গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য অভিযুক্ত একজন ব্যক্তি। পরবর্তীতে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর ১ম দিকে তিনি যতটুকুই আসলে সেকুলারলি দেশটিকে চালানোর চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে তিনি ক্ষমতার স্বার্থে আসলে ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ভারতের মানুষ সবসময়ই হচ্ছে আসলে আ একটু সেকুলার টাইপের। আ সেটা শুধু ভারত না, আসলে ভারত বাংলাদেশ অঞ্চলের মানুষ আসলে এ ধরনেরই। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি সরকার তারা হচ্ছে এক ধরনের ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে। একটি ধর্ম কাল্ট খেলার চেষ্টা করছে তাদের নিজেদের ক্ষমতা রক্ষার স্বার্থে। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতের সামাজিক যে কাঠামো সেটা কিন্তু আসলে ভেঙে পড়ছে। ভারতের যে ঐতিহ্য, সামাজিক এবং ভারতের আ প্রাদেশিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আসলে মানুষের মাঝে এক ধরনের বিভেদ তৈরি করছে যা কিন্তু ভারতের জনগণ ভালো করে নিচ্ছে না। পক্ষান্তরে বেকারত্ব ধীরে, ধীরে বেড়ে যাচ্ছে, অর্থনীতি ধীরে, ধীরে দুর্বল হচ্ছে এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস অর্থাৎ দুর্নীতির ব্যাপারটা আসলে চরম আকার ধারণ করেছে। দুর্নীতি একটি সরকার যখন দীর্ঘদিন থাকবে তখন দুর্নীতি তাকে অত্যন্ত কঠোরভাবে দমন করতে হবে যেটা সিঙ্গাপুরে হয়েছিল। কিন্তু আসলে আ দক্ষিণ আ এশিয়াতে আসলে সে ব্যাপারটা সেভাবে লক্ষ্য করা যায় না বলেই আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন সময়ে দেখা যায় যে কোনো একটি গভর্নমেন্ট যখন দীর্ঘদিন থাকে তখন কিন্তু আসলে দুর্নীতির কারণে মানুষের ক্ষোভ বেড়ে যায়। পাশাপাশি ভারতে আরো একটি ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যে আইনের শাসনের একটা অভাব ভারতের জনগণ গত কয়েক বছর ধরেই অনুভব করছে। ভারতের সর্বোচ্চ আদালত যাদেরকে স্বাধীন আ জুডিশিয়ারি বলেই আসলে গণ্য করা হয়। কিন্তু সেই জুডিশিয়ারির বেশ কিছু মন্তব্য ভারতের জনগণের কাছে আসলে মনে হয়েছে যে সেটা আসলে স্বাধীনতার আ মতো হচ্ছে না, স্বাধীনভাবে হচ্ছে না। সেখানে এক ধরনের বায়াসনেস ভারতের জনগণ দেখতে পাচ্ছে। ফলশ্রুতিতে সার্বিক সবকিছু মিলেই কিন্তু আসলে ভারতের জনগণ এভাবে ক্ষোভে ফুঁসে উঠেছে এবং সবসময় যেটা হয় যেকোনো আন্দোলনে যে তরুণরা, ছাত্ররা এগিয়ে আসে এবং পরবর্তীতে সেখানে অন্যান্য সব শ্রেণী পেশার মানুষরা জয়েন করে। ভারতের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। ১ম এ ছাত্ররা এসেছে ককরোচ পার্টি নাম দিয়ে, পরবর্তীতে সেখানে হচ্ছে সেলিব্রিটিরা এসেছে এবং তারপরে কৃষকরা এসেছে এবং রাজনৈতিক দলগুলো এসেছে এবং এখন যেটা হয়েছে এটা সার্বজনীন একটি আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলন থেকে বিজেপি সরকারের আসলে কি হবে ভবিষ্যৎ সেটা আ সহজেই অনুমান করা যাচ্ছে। আন্দোলনটা যেভাবে এগোচ্ছে, যেদিকে যাচ্ছে, তাতে করে বিজেপি সরকারের ভবিষ্যৎ এক ধরনের অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে বলে ভালোভাবে অনুমান করা যাচ্ছে। তারপরও পরবর্তীতে কি হয় সেটা আমাদেরকে আরো লক্ষ্য রাখতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।